ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি বলেই রেশমি মোমিন মিয়াকে এক ধাক্কা দিয়ে শরীর উপর থেকে ফেলে দিল। মোমিন মিয়া বাসর ঘরে খাটের উপর থেকে ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেল। মোমিন মিয়া নিচ থেকে উঠে বলল, এই হারামজাদি, তোর এত বড় সাহস হয় কিভাবে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিস? আমি ছোট, আপনি আমার সাথে এসব খারাপ কাজ করছেন কেন? কিসের খারাপ কাজ? তুই আমার বিবাহিত বউ, তোর সাথে এসব করলে এটাকে খারাপ কাজ বলে না। আপনি সরেন, আমি আমার মায়ের কাছে চলে যাব। আজ থেকে তুই আমার সাথে ঘুমাবি, আর তোর মাকে আমি টাকা দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবার ব্যথা নাপাস মতো করে আদর করব, আয়। বলেই মোমিন মিয়া যখন রেশমিকে আবারও ধরতে যাবে, তখনই রেশমি মোমিন মিয়ার হাতে কামড় দিয়ে খাট থেকে নেমে ঘরের বাহিরে চলে গেল। মোমিন মিয়ার একমাত্র মেয়ে অদিতি নিজের রুমে শুয়েছিল। অদিতির মা মারা গেছে আজ 18 দিন। এই 18 দিনের মধ্যেই মোমিন মিয়া আরেকটা বিয়ে করলো। অদিতি খাটের উপরে শুয়ে শুয়ে মার কথা চিন্তা করছে আর কান্না করছে। এমন সময় অদিতি দরজার সামনে এসে রেশমির দরজায় বাড়ি দিতে লাগলো। আপামনি, দরজা খুলেন, আপামনি আমাকে বাঁচান। অদিতি তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজা খুলে দিল। রেশমি রুমে ঢুকেই অদিতিকে জড়িয়ে ধরে বলল, আপু আপনি আমাকে বাঁচান, উনি খুব খারাপ লোক, উনি আমার সাথে খারাপ কাজ করছে, আমি ব্যথা পাচ্ছি আপু। নিজের বাবা সম্পর্কে এমন কথা শুনে অদিতির ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে, কিন্তু কিছুই করার নেই। নিজের চেয়ে অনেক ছোট একটা মেয়েকে তার বাবা বিয়ে করেছে। বাবাকে হাজার নিষেধ করার পরেও বাবা কারো কথা শুনেনি। এমন সময় মোমিন মিয়া এসে অদিতিকে বলল, তুই এখনো ঘুমাসনি? এতক্ষণ জেগে আছিস কেন? নিশ্চয় রাত জেগে কারোর সাথে মোবাইলে কথা বলছিস। যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। তারপর রেশমির দিকে তাকিয়ে বলল, আহা তুমি এমন করছো কেন? আমি তোমার স্বামী, আজকে আমাদের বাসর রাত, এই রাতে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। বলেই রেশমির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আর অদিতি অসহায়ের মতো তাকিয়ে রইল। তার যে কিছুই করার নেই। সে দু চোখের পানি মুছতে মুছতে আবারও খাটে গিয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো, সেদিন যদি বাবাকে ঘটকের সাথে যেতে না দিত, তাহলে আজকে রেশমির মতো এত ছোট্ট একটা মেয়ের জীবন নষ্ট হতো না। যেতে না দিও বা উপায় কি? সেদিন যখন অদিতি স্কুল থেকে আসে, তখন দেখে ওদের ড্রয়িং রুমে বাবা আর ঘটক বসে কথা বলছে। এমন সময় অদিতি স্কুল থেকে এসে সেখানে ঢুকে। অদিতিকে দেখে মোমিন সাহেব বলল, এই লেট করলি কেন? তোর জন্য আমি আর তোর ঘটক চাচা অপেক্ষা করছি। তুই স্কুলে গিয়েছিস বলে দরজায় তালা মেরে আমি বের হতে পারছি না। অদিতি অবাক হয়ে গেল। মা মারা গেল এখনো একটা মাসও পার হলো না, এর মধ্যেই ঘরে ঘটক নিয়ে আসলো। তাই অদিতি বাবাকে বলল, বাবা তোমাকে না আমি অনেক আগেই বলেছি আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। তোকে কে বিয়ে করতে বলেছে? তাহলে ঘরে ঘটক কেন এসেছে? আরে বোকা মেয়ে, ঘটক এসেছে আমার জন্য মেয়ে দেখতে। বউ মারা গেলে 40 দিনের ভেতরে বিয়ে করলে সোয়াব হয়। বাবার এমন কথায় অদিতি কি বলবে বুঝতে পারছে না। বাবা এই ধরনের সোয়াব আর গজবের কথা কোত্থেকে শুনেছে সেটা শুধু বাবাই জানে। অদিতি ছোট থেকে বড় হতে দেখেছে ওর বাবার মেয়েলি সমস্যা রয়েছে। অদিতির মতো এত বড় একটা মেয়ে থাকতেও তার বাবার চরিত্রটা পাল্টালো না। ওর মা মারা গেল এখনো সপ্তাহ 2, এর ভেতরে ওর বাবা বিয়ে করার জন্য লাফাচ্ছে। কিরে কি ভাবছিস? কিছু না। অদিতি একবার চিন্তা করলো বাবাকে বাধা দেবে, আবার ভাবলো বাধা দিয়েও কোনো কাজ হবে না, কারণ যে লোক নিজের থেকে শুধরানোর চেষ্টা করে না তাকে কেউ সঠিক পথে আনতে পারে না। তাই অদিতিও বাবাকে বাধা দিল না। ঘটক আর তার বাবা তার সামনে দিয়ে মেয়ে দেখতে হন হন করে চলে গেল। ঘটক মুমিন মিয়াকে এনে একটা জরাজীর্ণ রুমে এনে পাটির উপরে বসালো। মুমিন মিয়া বলল, কিরে ঘটক, তুই আমাকে এখন বাড়িতে নিয়ে এলি? যে বাড়িতে এক সাইডে সোফা নেই, বসার মতো চেয়ার নেই, এমন বাড়ি থেকে কি আমি বিয়ে করব? ঘটক বলল, আপনার বয়সের দিকে খেয়াল করেছে? গরিব অসহায় মেয়ে ছাড়া আপনাকে কে মেয়ে বিয়ে দেবে? আচ্ছা তাড়াতাড়ি কর, মেয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে সোজা চলে যাব। আমি চিন্তা করছি মেয়ে আপনার পছন্দ করবে কিনা। দেখ ঘটক, উল্টোপাল্টা কথা বলবি না। আমি কোন অ্যাঙ্গেলে খারাপ? আরে আপনার বয়স বেশি, মেয়ের বয়স একদম কম। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি নিয়ে আয়। মুমিন মিয়াকে পাটির উপরে বসিয়ে রেখে ঘটক ঘরের ভেতরে চলে গেল। একটু পরে রেশমিকে নিয়ে রেশমির মা এবং ঘটক আবারও রুমে আসলেন এবং মুমিন মিয়ার পাশে সবাই বসলেন। রেশমিকে দেখে মুমিন মিয়ার চোখ কপালে উঠে গেল। এ যেন কচি শশা। মুমিন মিয়ার আমার লোলুপ দৃষ্টি দেখে ঘটক বলল, এইভাবে কি দেখছেন? বলেন মেয়েকে পছন্দ হয়েছে কিনা? হয়েছে মানে? আলবত হয়েছে। এই ঘটক, তুই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর, যত টাকা লাগে আমি দেব। মেয়ের পাশে বসা মেয়ের মা বলল, ঘটক উনি কি পাত্রের বাবা না চাচা? আরে উনি নিজেই পাত্র। এমন বয়স্ক লোককে নিজের মেয়ের পাত্র হিসেবে দেখে উনি একটু মন খারাপ করলেন আর বললেন, এই লোকের বয়স তো রেশমির বাবার চেয়েও বেশি হবে। উনার কথা শুনে ঘটক একটা হাসি দিয়ে বলল, আরে চাচি, রেশমির বাবার চাইতে যেমন বয়স বেশি, তেমনি টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু বেশি। আপনার মেয়ে রাজরানী হবে আর আপনাকেও টাকা পয়সা দিয়ে রাজমাতা করে রাখবে। তাছাড়া রেশমির বাবা তো মারা গেছে, এখন আপনি এই মেয়েকে নিয়ে কোথায় যাবেন? ঘটকের মুখ থেকে কথা কেড়ে নিয়ে মুমিন মিয়া বলল, দেখেন আম্মা, এই ঢাকা শহরে আমার তিনটা বাড়ি, আমার একটা মাত্র মেয়ে। তাকে বিয়ে দিয়ে দিলে সে হবে 4 আনি ভাগের মালিক, বাকি সব সম্পত্তির মালিক হবে আপনার মেয়ে এবং আপনার ভবিষ্যৎ ন্যায় নাতনি। তাই বলছি আর অমত করবেন না, এক্ষুনি কাজী ডেকে আমাকে বিয়েটা পড়িয়ে দিন। মুমিন মিয়ার মুখে এমন কথা শুনে রেশমির মা বলল, আজ থাক, 2-1 দিন চিন্তা ভাবনা করতে দিন। এমন সময় ঘটক বলল, ও রেশমির মা, পাওয়া ধন পাই ঠেলতে নেই, এমন পাত্র পুরো বাংলাদেশ খুঁজলেও পাইবা না। মুমিন মিয়া বলল, আচ্ছা ঘটক, ওনাদেরকে চিন্তা ভাবনা করতে দাও। তারপর পকেট থেকে 1000 টাকার বান্ডিল বের করে বেশ কিছু 1000 টাকার নোট রেশমির মায়ের হাতে এবং আরো কিছু 1000 নোট রেশমির হাতে দিয়ে উনি বিদায় নিয়ে চলে গেল। এর কয়েকদিন পর, মানে আজ অদিতির বাবা সেই ছোট্ট রেশমিকে বিয়ে করে
বাসর করছেন। অদিতির কথাগুলো ভাবতে চোখের জলে বুক ভেসে যাচ্ছে। কাঁদতে কাঁদতে একসময় কখন যে ফজর হয়ে গেল অদিতি টেরই পেল না। হঠাৎ বাসর ঘর থেকে রেশমির চিৎকার শুনে অদিতি চোখ মুছতে মুছতে বাসর ঘরের দিকে দৌড় দিল। বাসর ঘরে এসে দেখে মোমিন মিয়া রেশমির চোখের মুখে পানি ছিটাচ্ছে। অদিতি খেয়াল করে দেখলো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। খাটের দিকে তাকিয়ে দেখলো অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। তখনও মোমিন মিয়া রেশমির মুখে পানি ছিটিয়ে যাচ্ছে। অদিতি আর নিজেকে ধরে রাখতে পারলো না, বলল, পানি ছিটিয়ে লাভ কি? যদি ফাঁসির আসামি হতে না চাও তবে তাড়াতাড়ি মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যাও। অদিতির কথা শুনে মোমিন মিয়া রেশমিকে কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে গেল। হাসপাতালের বেডে শুয়ে আছে রেশমি। মাথার পাশে দাঁড়িয়ে কাঁদছে রেশমির অসহায় মা। তার রেশমিকে দেখে ডাক্তার বিজয় বলল, এই ছোট মেয়ের সাথে কেউ এরকম সম্পর্ক স্থাপন করে? আপনি কেমন মানুষ? আপনার বয়স 60-এর কাছাকাছি, আর এই মেয়েটির বয়স হবে বড়জোর 12 থেকে 13। আর একটু হলে তো এই মেয়ে মারা যেত। ভাগ্য ভালো সময় মতো এনেছেন। আজ আমি গরিব অসহায় বলে নিজের স্বামীর বয়সী একটা লোকের সাথে আমার ছোট্ট মেয়েটিকে বিয়ে দিতে হলো। আমি পৃথিবীর সব মাকে বলবো প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও মেয়েকে আগে মানুষ করবেন, তবুও 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দেবেন না। এমন সময় অদিতি একজন পুলিশ অফিসার নিয়ে তার বাবাকে দেখিয়ে দিয়ে বলল, অফিসার, উনি হচ্ছে সে অমানুষ যে টাকার লোভ দেখিয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলো। শুধু বিয়ে করে ক্ষান্ত হয়নি, সেই মেয়ের সাথে জঘন্য কাজ করে মেয়েটিকে ঠেলে দিয়েছে মৃত্যুর দুয়ারে। আপনি ওনাকে অ্যারেস্ট করুন। পুলিশ অফিসার বলল, মিস্টার মোমিন সাহেব, বাল্য বিবাহের দেয় আপনাকে এবং নিজের মেয়েকে বাল্য বিবাহ দেবার কারণে রেশমির মাকে আমি গ্রেফতার করলাম। সময় তো দর্শক, আমাদের এই গল্পটি আপনাদের সচেতন করার উদ্দেশ্যে। আমাদের সমাজে এখনো এমন অনেক অসহায় পরিবার আছে যারা টাকা পয়সার লোভে পড়ে কিংবা সংসারের অসচ্ছলতার কারণে বাল্য বিবাহ সম্পাদন করে থাকেন। মনে রাখবেন, বাল্য বিবাহ একটা শাস্তিযোগ্য অপরাধ। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।